প্রিয় দর্শক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বিচ টাইমে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মারুফ রনি। এই অনুষ্ঠানে আমরা ব্যবসা বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব শিল্প কারখানার কর্মপরিবেশ নিয়ে। বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন আমন্ত্রিত অতিথি, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক জনাব সৈয়দ আহমদ, এবং সেই সাথে রয়েছেন শ্রম অধিকার বিশেষজ্ঞ ডক্টর এস এম মোর্শেদ। আপনাদের দুজনকেই আমাদের স্টুডিওতে স্বাগত। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। জনাব সৈয়দ আহমদ, আপনার কাছে আসতে চাই। আপনাদের ডিপার্টমেন্টটা, এই অধিদপ্তরটা 2014 সালে শুরু করেছেন। রানা প্লাজা পরবর্তী বেশ কিছু কাজ আপনারা করেছেন। কলকারখানার কর্মপরিবেশ উন্নয়নে আপনারা বেশ কিছু কাজ করেছেন। তো এখন পরিস্থিতিটা কি? কলকারখানার কর্মপরিবেশ আপনারা যে পরিদর্শন করেছেন তাতে কি মনে হয়? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ মারুফ। আমরা যদি একটু পেছনে যেতে চাই, আসলে আপনার এই কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরটার জন্ম কিন্তু 2014 সনের 15ই জানুয়ারি। এর আগে এইটা একটা ছোট্ট পরিদপ্তর ছিল। আপনার মাত্র 183 জন ইন্সপেক্টরের পদ ছিল এবং 314টা জনবলের কাঠামো ছিল। এটা একটা ছোট পরিদপ্তর। রানা প্লাজার পরে সরকার এটাকে একটা অধিদপ্তরে রূপান্তর করে। আমি বলে রাখি যে সরকারের যে কোনো পরিদপ্তর থেকে অধিদপ্তর রূপান্তরের প্রক্রিয়াটা কিন্তু খুব দীর্ঘ প্রক্রিয়া এবং খুব জটিল একটি প্রক্রিয়া, কারণ এখানে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ বিভাগের সম্মতির প্রয়োজন আছে, কারণ যেহেতু অর্থ সাশ্রয়ের ব্যাপার আছে। সেই কারণে আপনার রানা প্লাজার ইনসিডেন্সের আপনার 8 মাসের মাথায় কিন্তু আপনার পরিদপ্তর থেকে অধিদপ্তরের জন্ম হয় এবং 3 গুণ আপনার জনবল কাঠামো এখানে বরাদ্দ করা হয়। এটা কিন্তু একটা সরকারের কমিটমেন্টের ফলেই সম্ভব হয়েছে। এবং আপনি রানা প্লাজার পরে সরকার আরও অনেকগুলি পদক্ষেপ নিয়েছে। আমরা লেজিসলেটিভ রিফর্মস করেছি। লেজিসলেটিভ রিফর্মসের কথা যদি বলি, আপনার 73 দিনের মাথায় আমাদের বাংলাদেশ শ্রম আইন 2006 যেটা প্রণয়ন করা হয়েছিল, সেটাকে আপনার 2013 সনের জুলাই মাসে আপনার 78টি ধারায় সংশোধন আনয়ন করা হয়। এবং সেই সংশোধনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো মানে কর্মপরিবেশের উন্নয়ন, অর্থাৎ সেফটি অফ দি ওয়ার্কার্স, এইটাকে প্রাধান্য দিয়ে কিন্তু এই আইনটি আপনার করা হয়। এবং আমাদের এই মূল অধিদপ্তরের মূল কাজ কি আমরা যদি বলি, তো অধিদপ্তরের সেবাগুলি দিয়ে থেকে আমরা যে সমস্ত কলকারখানা করে থাকি, সেই কলকারখানার মধ্যে আপনার একটা লাইসেন্স দেওয়ার একটা বিধান আছে। আমাদের কলকারখানা প্রতিষ্ঠান অধিদপ্তর থেকে আমরা একটা লাইসেন্স দিয়ে থাকি। তারপরে আপনার আমরা শ্রমিকদের যে জীবন মান, তাদের লাইসেন্স, তাদের বেতন থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত ইন্টারেস্ট আছে, যে সমস্ত রাইট আছে, সেটাকে অ্যাস্টাবলিশ করা আমাদের শ্রম আইনে বলা আছে, সেই অনুযায়ী দেখা হয়। এবং তার যে কর্মপরিবেশ, আপনার স্বাস্থ্য ব্যবস্থা, কল্যাণমূলক ব্যবস্থা এবং তার বেতন, তার ওভারটাইম, তার ছুটি, তার মাতৃত্ব কল্যাণ, এই সমস্ত বিষয় কিন্তু আমাদের শ্রম আইনে বলা আছে। এবং এইগুলি দেখভালের দায়িত্ব কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে। শুধু আমরা কলকারখানায় দেখি না, আমরা যদি বলি তাহলে কলকারখানার পাশাপাশি আমাদের অধিদপ্তরের নাম কিন্তু বলে দিচ্ছে প্রতিষ্ঠানকেও আমরা পর্যবেক্ষণে রাখি এবং তার পরিদর্শন করে থাকি। আপনার অবস্থার অনেক উন্নতি হয়েছে আমি বলবো, কারণ আমি যদি ইন্সপেকশনের কথাও বলি, আমরা 2014 সনে আমরা 24,000 ফ্যাক্টরি এস্টাবলিশমেন্ট আমরা ইন্সপেকশন করেছি, কিন্তু 2015 সনে আমরা 31,000-এর মতো কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন করেছি। এবং 2016 এই পর্যন্ত আপনার এপ্রিল পর্যন্ত আমরা 2016 এপ্রিল পর্যন্ত আমরা প্রায় 24,000 করেছি। এবং 2016-তে ওভারঅল আমরা 32,000-কে ক্রস করেছি। কাজে আমাদের ইন্সপেকশনের সংখ্যা বাড়ছে। ইন্সপেকশনে আপনারা কি পেয়েছেন? ইন্সপেকশনে আমরা যে বিষয়টা পাচ্ছি, আসলে আমাদের আইনের অ্যাওয়ারনেসটা আমাদের বিল্ড আপ করার দরকার আছে। যেমন আরএমজিতে আমরা দেখেছি যে আপনার কমপ্লায়েন্স ইস্যুগুলি খুব গভীরভাবে মালিক পক্ষ, শ্রমিক পক্ষ সকলেই দেখছে, যে কারণে এখানে ব্যাপক উন্নতি সাধিত হয়েছে আমরা মনে করি। কিন্তু অন্যান্য সেক্টরগুলিতে আমরা যদি বলি সত্যিকার অর্থে আমরা সেইভাবে তাদের কাছে আইনের এই স্পিরিটটা পৌঁছাতে পারিনি। এবং আমরা প্রতিনিয়তই ইন্সপেকশনের মাধ্যমে তাদেরকে প্রথমে আমাদের মূল দায়িত্ব হলো ফ্যাসিলিটেট করা। আমরা বলে থাকি যে সেলফ কমপ্লায়েন্স ইজ দ্য বেস্ট কমপ্লায়েন্স। যদি আপনি মূল দায়িত্ব একটি কারখানা যেই চালাবেন, যিনি মালিক,
তার প্রথম দায়িত্ব হলো সেই কারখানার কর্মপরিবেশ উন্নয়ন করা, তার স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন করা, তার নিরাপত্তার বিষয়টা উন্নয়ন করা এবং তার বেতন থেকে শুরু করে সকল সুবিধা দেওয়া। কাজে আমরা বলতে পারি যে শ্রমিকদের কাজটি করবে সেলফ কমপ্লেন্স দি বেস্ট কমপ্লেন্স। কাজে আমরা আশা করছি যে ওই যারা মালিক পক্ষ তারা এই অবস্থার উন্নতি করবে। জি, জনাব মোর্শেদ, আপনি আসলে কি মনে করেন এই বিষয়টিতে? আসলে সাবজেক্টিভ বলছিলেন যে কমপ্লায়েন্স শব্দটার অর্থ আসলে ব্যাপক। আমরা এই যখনই শিল্প সম্পর্ক নিয়ে কথা বলি, শিল্প নিয়ে কথা বলি, স্বাভাবিকভাবেই কমপ্লায়েন্স শব্দটা আসে। তো মোটা দাগে এটাকে আসলে তিনটা শ্রেণী বিভাগ করা যায়। একটি হচ্ছে সাধারণ কমপ্লায়েন্স, একটি হচ্ছে সোশ্যাল কমপ্লায়েন্স এবং আরেকটি হচ্ছে এইচআর কমপ্লায়েন্স। তো আমি একটু ব্যাখ্যা করি আপনাকে। সাধারণ কমপ্লায়েন্স বলতে হচ্ছে যে যেগুলো সরকারের সুস্পষ্ট নীতি আইন দ্বারা নির্ধারিত আছে। যেমন ধরেন আমাদের দেশে শ্রম আইন, শ্রম বিধিমালা সরকার করেছে এবং এখানে বিভিন্ন সেক্টরের একটি প্রতিষ্ঠান কিভাবে চলবে, তার লিগ্যাল ফ্রেমওয়ার্ক কী হবে, এই সব কিছু ইনস্ট্রাকশন কিন্তু সেখানে দেওয়া আছে। এই সব কিছু নীতি প্রবিধান এগুলো মেনে চলাটা এটি হচ্ছে জেনারেল কমপ্লায়েন্স। যেমন ধরেন এর মধ্যে আমি যদি আইনের কমপ্লেন্স বলা, আইনের কমপ্লায়েন্স, লিগ্যাল, এখানে একটা জবাবদিহিতার বিষয় আছে যে আমাকে এই বিষয়গুলো কার্যকর না করলে একটি প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতা আছে। হ্যাঁ, যেমন ধরেন এর মধ্যে ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, শ্রমিকরা সংগঠিত হওয়ার অধিকার ডিজার্ভ করে, শ্রমিকদের অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি, তার হ্যারাসমেন্ট না হওয়ার অধিকার। হ্যাঁ, এবং আপনার বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO-এর একজন সদস্য রাষ্ট্র এবং রাষ্ট্র হিসেবে আমাদের কিছু গ্লোবাল কমিটমেন্ট আছে। হ্যাঁ, ILO আমরা কিছু কনভেনশন আমরা রেটিফাই করে, কোনো সরকার যখন এগুলো অনুসমর্থন করে তখন সরকারের দায়িত্ব হয়ে যায় এগুলোকে দেশের আইনি কাঠামোর মধ্যে নিয়ে এসে এগুলো বাস্তবায়ন করা। তো সেক্ষেত্রে এটি হচ্ছে একটা দিক যে লিগ্যাল ফ্রেমওয়ার্কের ইমপ্লিমেন্টেশন। আরেকটি হচ্ছে সোশ্যাল কমপ্লায়েন্স। এটি হচ্ছে যে শ্রমজীবী মানুষের সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য এখানে কিছু সোশ্যাল কমপ্লায়েন্স থাকতে পারে। আপনার ইন্স্যুরেন্সের কথা আমরা বলতে পারি, সোশ্যাল ডায়ালগের কথা বলতে পারি, যে শ্রমিকরা বিচ্ছিন্ন কোনো দ্বীপের অধিবাসী না, তারা এই সমাজেরই অংশ এবং সোসাইটির অন্যান্য গ্রুপের সাথে। এবং এখনকার সময়ে আপনার শ্রম সম্পর্কটা এমন যে এটি নিয়ে সুশীল সমাজ কথা বলে, রাষ্ট্র কথা বলে, বেসরকারি সংগঠন কথা বলে, আন্তর্জাতিক সংস্থা কথা বলে। আপনি দেখেন যে রানা প্লাজার এবং অন্যান্য একটি দুর্ঘটনার পরে আপনার ইন্টারন্যাশনাল কমিউনিটি কীভাবে রেসপন্স করেছে। তো আমরা একটি বৈশ্বিক পরিবারের সদস্য এবং বিশেষত শ্রম শিল্প এই বিষয়গুলোর সাথে ইন্টারন্যাশনাল রিলেশনশিপ খুবই জড়িত, কারণ আমরা তো এই প্রোডাক্ট বাইরে রপ্তানি করছি। সুতরাং এর একটি বড় সাপ্লাই চেইন আছে, এটার সাথে মাল্টি স্টেক হোল্ডার এঙ্গেজমেন্ট আছে। সুতরাং তাদের পক্ষ থেকেও অনেক সময় অনেক টার্মস এন্ড কন্ডিশন আরোপ করা হয়, তাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী স্ট্যান্ডার্ড সেটা মেনটেন করতে হয়। এবং আরেকটি খুব জরুরি, সেটি হচ্ছে আপনার এইচআর কমপ্লায়েন্স। যে একটা প্রতিষ্ঠান যখন চলে তাদের পার্সোনাল পলিসি আছে কিনা, আপনি স্টাফকে আপনি কতদিন প্রমোশন রাখবেন, তার প্রমোশন কীভাবে দিবেন, তার বেতন বৃদ্ধি কীভাবে করবেন, তার অবসরোত্তর সুবিধা আছে কিনা, তার ছুটির প্রভিশনটা কি, সেখানে নারী কর্মীর জন্য আপনার মাতৃত্বকালীন ছুটির আপনি কতদিন দিচ্ছেন, সেটি আপনার দেশের প্রচলিত শ্রম আইনের সাথে আপনি মিল রাখছেন কিনা। অর্থাৎ এইচআর কমপ্লায়েন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যে কোনো একটি প্রতিষ্ঠান যদি আপনি তার মান যাচাই করতে যান তাহলে কিন্তু আপনাকে তিনটে বিষয় দেখতে হবে, তার জেনারেল কমপ্লায়েন্স, তার সোশ্যাল কমপ্লায়েন্স এবং তার এইচআর কমপ্লায়েন্স। যে আমাদের যে শ্রমিকদের স্বাস্থ্য এবং যাদের নিরাপত্তা, অনেক ঝুঁকিপূর্ণ অনেক সেক্টরই রয়েছে, যেমন শিপ ব্রেকিংয়ের কথা যদি ধরি কিংবা ট্যানারির কথা যদি ধরি, এরকম কিছু কিছু সেক্টর আছে যেগুলো অনেক ঝুঁকিপূর্ণ শ্রমিকদের জন্য কাজ করার ক্ষেত্রে। তো সেই সব সেক্টরে কিন্তু বিশেষ ব্যবস্থা নেয়ার কথা আছে শ্রমিকদের প্রোটেকশনের ক্ষেত্রে। তো সেই বিষয়গুলো আপনারা কিভাবে মেনটেন করেন, মনিটর করেন? আসলে আপনি আমাদের অধিদপ্তরের কাজের মধ্যে এই পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা এটা একটা বড় কাজ। পেশাগত স্বাস্থ্য আপনি এক এক কারখানায় বা এক এক প্রতিষ্ঠানে বিপদের ধরন এক এক রকম। আপনি আমাদের স্বাস্থ্যবিধিতে বলা আছে, যেমন আপনি একজন শ্রমিক কাজ করবে তার কতটুকু ইয়ারের প্রয়োজন আছে, আলোর কি ব্যবস্থা থাকবে, এগুলি কিন্তু বলা আছে। এখন আপনার একটা গার্মেন্টসে যে কাজ করে সেই সুই নিয়ে কাজ করে, সেখানে লাইট কীরকম হবে, সেগুলো কিন্তু আমাদের আইনে সুস্পষ্টভাবে বলা আছে এবং আমরা স্ট্যান্ডার্ডের নির্ণয়ের কাজও করে যাচ্ছি। তারপর আপনি যেরকম বললেন ঝুঁকিপূর্ণ যে সমস্ত সেক্টর আছে, আমরা কিন্তু আমাদের এই ইন্সপেকশন প্ল্যানে ঝুঁকির কথা বিবেচনা করেই আমরা জাহাজ ভাঙা শিল্পটাকে আমাদের এই
পরিকল্পনায় অন্তর্ভুক্ত করেছি আমাদের মানে ইন্সপেকশন প্ল্যান যেটা করেছি বাৎসরিক। তারপরে আমরা আমাদের এই ট্যানারির কথাও যদি চিন্তা করি সেটাও করেছি। তারপরে আরেকটা সেক্টর আছে নন ফর্মাল একটি সেক্টর, সেটা হলো নির্মাণ শিল্প। আপনি জানেন যে আমাদের দেশে এটা যেহেতু আমাদের ডেভেলপিং কান্ট্রি, আমরা প্রতিনিয়তই নির্মাণ কাজে জড়িত হচ্ছে এবং প্রায় 30 লক্ষ লোক এখানে কাজ করে নির্মাণ শিল্পে। কাজে এদের নিরাপত্তার বিষয়টা আমরা দেখার জন্য আমাদের ইন্সপেকশন প্ল্যানে এইটাকেও অন্তর্ভুক্ত করেছি। আমরা আসলে আপনি যদি বলি যে আমি প্রথমেই করতে হবে যে আমার যাতে দুর্ঘটনা না ঘটে সেটা আগে প্রিভেনশন করতে হবে। তারপর প্রিভেনশনের পরে আমি তাকে কিছু মেকানিক্যাল, যেমন মনে করেন যে বিল্ডিংয়ের ব্যাপার, আমি বিল্ডিংটাকে ঠিক করলাম কিনা। আরেকটা হলো আমার লাস্ট হলো পিপিই, অর্থাৎ ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম। এইটা আপনার পরে করতে হবে। আমি যদি আমার পরিবেশ ভালো থাকে তাহলে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামের খুব একটা প্রয়োজন পড়ে না, এবং আমরা নিরুৎসাহিত করি যে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম যেন ব্যবহারের প্রয়োজন না পড়ে এরকম একটা পরিবেশ তৈরি করা। তবে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামের বিষয়টাও আমাদের এই আইনের বিধানে রয়েছে, যে কারণে আমরা এই ইন্সপেকশনে এই জিনিসটাও দেখে থাকি যে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে কিনা এবং সরবরাহ করা হচ্ছে কিনা। কারণ ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম সরবরাহের দায়িত্ব মালিক কর্তৃপক্ষের, ব্যবহারের দায়িত্ব হলো শ্রমিকের। এখন আমাদের একটা দেশে আমি কিছু কিছু ইন্সপেকশনে আমি যেটা দেখেছি যে অনেক শ্রমিক এই ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করছে। মনে করেন মাস্ক, অনেকে মনে করে মাস্ক দিলে তার খুব কষ্ট হবে, বোধহয় খারাপ লাগবে, কিন্তু এটা যে তার সুরক্ষার জন্য প্রয়োজন এই মেসেজটা কিন্তু আমরা আসলে দিতে চাচ্ছি এবং করছি। এবং আপনি জানেন যে আমাদের এই যে অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটির জন্য সরকার কিন্তু একটি পলিসিও করেছে। 2013 সনে আমরা অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি পলিসি করেছি এবং তারই আওতায় আমরা প্রথমবারের মতো গতবার কিন্তু আমাদের 28 এপ্রিল এই জাতীয় পেশাগত স্বাস্থ্য সেফটি দিবস উদযাপন শুরু করেছি। এর মূল কারণ হলো যে আমরা আমাদের বার্তাটি জনগণকে দিতে চাই, যারা শ্রমিক এবং মালিককে দিতে চাই, যাতে সচেতন করাটাই সচেতন করাটা। সচেতন না করলে কিন্তু আপনি কেউ আগে আসবে না। কারণ আপনি মালিকের বিরুদ্ধে আমি মামলা করতে পারি, কমপ্লেন্স না হলে মামলাটা সমাধান না, কারণ আপনি জানেন এটা সিভিল নেচারের একটা মামলা। এই মামলা দীর্ঘসূত্রিতা আছে, কারণ আমাদের দেশে আদালত তো একটা নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে বিচারটা সম্পন্ন করবে, যে কারণে অনেক সময় লেগে যায়। যে কারণে আমরা মনে করি যে বিচার প্রার্থী হওয়ার আগে আমরা যদি এমন একটি পরিবেশ তৈরি করতে পারি, সেটা সকল স্টেক হোল্ডারদের সমন্বয়ে, আজকে এই যে উনি আসছেন এনজিও থেকে, তারাও কিন্তু এই আওয়াজ তুলছেন, শ্রমিকরা আওয়াজ তুলছে, এবং আমরা মালিককে বলছি যে দেখেন আপনি এই যে আপনি অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটিতে যদি কোনো ব্যয় করেন, সেটা কিন্তু একটা ডিভিডেন্ড হিসেবে আপনার কাছে ফেরত আসবে। কারণ আপনার শ্রমিক যদি সুস্থ থাকে আপনার প্রোডাক্টিভিটি বাড়বে। আপনি সুস্থর জন্য 10 টাকা ব্যয় করলে আপনার লাভ দেখা যাবে 12 টাকা হচ্ছে। কাজে আপনি ব্যয় করেন। আমরা সেই বার্তাটি সকলকে দিতে চাই। আমরা গতবার একটা স্লোগান করেছিলাম, সেটা কি নিরাপদ কর্মপরিবেশ সমৃদ্ধির পথে বাংলাদেশ। আমরা যদি এই শ্রমিকের জন্য এবং সকল মানুষের জন্য তার কর্মপরিবেশটাকে নিরাপদ করতে পারি, তাহলে কিন্তু সে নির্বিবাদে কাজ করে যাবে, প্রোডাক্টিভিটি বেড়ে যাবে। জনাব মোর্শেদ, আপনি আসলে কি বলবেন যে নিরাপদ এই কর্মপরিবেশ সৃষ্টির জন্য আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? প্রথম হচ্ছে যে পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা এটা শ্রমিকের অধিকার, এবং এটা বাংলাদেশের আইনের মাধ্যমে তার এই অধিকার স্বীকৃত, এবং এটা ইন্টারন্যাশনালি আইএলওর যে কনভেনশন সেখানেও এটা স্বীকৃত। দ্বিতীয় হচ্ছে এটি মানে এই সুরক্ষার নিশ্চয়তা করার দায়িত্ব কার? এটি সরকারের, মালিকের এবং অন্যান্য স্টেক হোল্ডারদের। হ্যাঁ, কিন্তু আমরা কি দেখছি, স্যার যেটা বলছেন এটা অনেকাংশে সত্য যে গভর্নমেন্ট অনেক সিরিয়াস ওয়ার্কপ্লেস সেফটি ইমপ্রুভ করার জন্য, কিন্তু আমাদের পরিসংখ্যান কিন্তু ভিন্ন বার্তা দিচ্ছে। 2015 সনে কাজ করতে যেয়ে মারা যায় 951 জন, হ্যাঁ, আর 2016 সনে মারা যায় 1240 জন। অর্থাৎ ওয়ার্ক প্লেসে অ্যাক্সিডেন্টের সংখ্যা কমছে, কিন্তু মানুষের জীবনহানির সংখ্যা কিন্তু বেড়েছে প্রায় 300। এবং আপনি যদি সেক্টর ওয়াইজ বিশ্লেষণে যান তাহলে দেখবেন যে পোশাক শিল্পে কিন্তু মৃত্যু সংখ্যা কমে আসছে। 2016-তে মারা গেছে 87 নারী পুরুষ মিলে আর কি। হ্যাঁ, তো কিন্তু অন্যান্য সেক্টরে কিন্তু যদি আমরা প্রাণহানির সংখ্যা দেখি সেটা বেড়ে গেছে। যেমন ধরেন সবচেয়ে বেশি 484 পরিবহন সেক্টরে, এবং শিপ ব্রেকিং যেটা আপনি বলছিলেন এখানে 26 জন 2016 সালে মারা যায় আর কি। এবং আমি আপনাকে একটি তথ্য দিই আপনাকে, পৃথিবীর 50টা দেশে অ্যাসবেস্টস নামক একটি উপাদানের ইম্পোর্ট নিষিদ্ধ। ইভেন নেপালের পার্লামেন্ট গত বছর এটা তাদের আইন করে নিষিদ্ধ করেছে, কিন্তু আমাদের দেশে বাণিজ্য মন্ত্রণালয়ে যে আমদানি নীতি সেখানে অ্যাসবেস্টস
অ্যালাউড ইম্পোর্ট করা, এবং এই অ্যাসবেস্টসের যে কী পরিমাণ ক্ষতি এটা সম্পর্কে যেরকম সরকারের নীতি নির্ধারকরা সচেতন না, তেমনি আমাদের সমাজের একটি বড় অংশ যারা এমপ্লয়ার এবং যারা কাজ করছেন তারাও সচেতন না। এখন কিন্তু আমরা সচেতন হচ্ছি, আমরা আইডেন্টিফাই সাম ডিজিজ। বলেছেন আপনারা identify অ্যাসবেস্টসটা এখান থেকে অ্যাসবেস্টোসিস নামে একটা রোগে আক্রান্ত হয়, যার চূড়ান্ত পরিণতি হচ্ছে ক্যান্সার। ক্যান্সার। অর্থাৎ আপনি ইমিডিয়েটলি আপনার কোনো এফেক্ট হবে না, কিন্তু 5 বছর পর আপনি অ্যাসবেস্টোসিস ইটসেলফ ইজ এ ক্যান্সার। আমাদের আসলে কাজের ক্ষেত্রে কর্মপরিবেশ উন্নয়ন হয়েছে, সেটি তো আমরা দৃশ্যত দেখছি। আর হচ্ছে যে কিন্তু তারপরেও দেখা গেছে মৃত্যুর সংখ্যা বেড়ে গেছে, যদিও আমাদের ইকোনমি এগুচ্ছে, কারখানার সংখ্যাও বাড়ছে, কিন্তু এই সংখ্যাটা কিন্তু 1240 সংখ্যাটা 1240 গত বছর, এর সঙ্গে কিন্তু ভয়ঙ্কর, যে এটি আসলে কমানো যাচ্ছে না কেন? আসলে এখানে দেখেন একটা ফিগার উনি দিয়েছেন 486টা কিন্তু পরিবহন খাতে। পরিবহন খাতে, হ্যাঁ। এই পরিবহন খাতের কথা যদি বলি তাহলে এটা কিন্তু আমাদের মানে শ্রম আইন যদি আমরা বিবেচনা করি তাহলে শুধু ওই যে চালক আর যে হেল্পার এর দায় কিন্তু এই শ্রম আইন অনুযায়ী আমাদের বিবেচনার মধ্যে পড়ে, মধ্যে পড়ে। কিন্তু অন্য যে যাত্রী, এই যাত্রী নিরাপত্তাটা কিন্তু আমাদের এই শ্রম আইনের আওতায় পড়ে না। তার অর্থ দাঁড়ালো যে এখানে যারা মারা গিয়েছেন এখানে কিন্তু অনেক যাত্রীও আছেন, তাদের জীবন অবশ্যই মূল্যবান, সেই জন্য আলাদা অথরিটি আছে। আপনি যোগাযোগ মন্ত্রণালয়ের আমাদের যেমন রুট ট্রান্সপোর্ট অথরিটি যারা আছে তারা কিন্তু আমাদের এই যানবাহনের ফিটনেস দেখে থাকে, চালকের কার্যক্রম দেখে থাকে, সে সঠিকভাবে তার চালনার উপযোগী এগুলো দেখে থাকে। যে কারণে এই কারণে আমি বলবো যে পরিবহনের যে সংখ্যাটা আপনি যদি বাদ দেন তাহলে দেখবেন যে মানে কর্মক্ষেত্রে কাজ করতে গিয়ে মৃত্যু এইটার সংখ্যা কিন্তু ওই হারে আর বলছেন যে বাড়ে না। না, আমরা আসলে যাত্রী কাউন্ট করি নাই, সংখ্যাটা এইভাবে হিসাব করা হয়। স্যার যেটা বলছেন যে চালক এবং হেল্পার আছে, প্লাস ওয়ার্কারেরা কর্মস্থলে আসা যাওয়ার পথে, এটি কিন্তু ইনক্লুড করা হয় যে তার ওয়ার্কপ্লেস সেফটির মধ্যে কিন্তু এটা ডিফাইন করা আছে আর কি। হ্যাঁ, এইটা আপনি ঠিক বলেছেন। আমরা কিন্তু কোনো যাত্রীকে আমরা শ্রমিক হিসেবে কাউন্ট করি না। যদি সেইটা হয়ে থাকে তাহলে ওই যে যাতায়াতের পথে, এটা অবশ্যই আমাদের আইনে বলা আছে যে যাওয়ার সময় থেকে আসার সময় পর্যন্ত। কিন্তু আমাদের দেশের প্রেক্ষিত যদি আমরা বিবেচনা করি, একজন যাত্রী বা একজন শ্রমিক বাসা থেকে বের হলো এবং ওই ফ্যাক্টরিতে পৌঁছলো এবং ফ্যাক্টরি থেকে আবার ফিরে আসলো, এই যে মধ্যবর্তী সময়টা, এই নিরাপত্তাটা আসলে একটা এই কভারেজ দেওয়াটা বিরাট বড় জটিল ব্যাপার। কিন্তু সে যদি কর্মস্থলে সেখানে যেখানে কাজ করছে একটা যন্ত্র দিয়ে সে মারা গেল, অগ্নিকাণ্ডে মারা গেল, বিল্ডিং ধসে মারা গেল, এইটা কিন্তু আমরা এখন আর হচ্ছে না। আপনি খেয়াল করে দেখেন, আগুন লাগলেও এখন কিন্তু কমে আসছে, আগুন লাগলেও কিন্তু এখন মানে মৃত্যু আমরা দেখতে পাচ্ছি না। তার অর্থ হলো যে আমরা এইখানে অনেক উন্নতি করতে পেরেছি। কারণ আপনি খেয়াল করেন যে আমরা আরএমজিতে 3780টি কারখানা আমরা অ্যাসেসমেন্ট করেছি 3 উদ্যোগের আওতায়, অ্যাকর্ড, অ্যালায়েন্স এবং জাতীয় উদ্যোগ। তার মধ্যে 1550টি আমরা জাতীয় উদ্যোগে করেছি এবং এখানে কিন্তু আমরা এখন রিমেডিয়াল মেজার্স নেওয়ার জন্য আরসিসি গঠন করেছি। অর্থাৎ উই আর ভেরি সিরিয়াস, দি গভর্নমেন্ট ইজ ভেরি সিরিয়াস অ্যাবাউট দি সেফটি অফ দি ওয়ার্কার্স এট দি ওয়ার্ক প্লেস। এইটাই আমি বলতে চাচ্ছি। হ্যাঁ, তারপরেও হবে, আমরা উই আর ট্রাইং টু কাট ডাউন দি নাম্বার। আচ্ছা জনাব মোর্শেদ, আপনি তো এই সেক্টরটা নিয়ে বেশ কিছুদিন ধরে কাজ করছেন। একটা বিষয় যে কমপ্লায়েন্সের বিষয়ে, যে কমপ্লায়েন্স বাস্তবায়নের ক্ষেত্রে মজুরিও কিন্তু মজুরি নিশ্চয়তাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। একটা লিভিং ওয়েজ, একটা জীবনযাপনের মান, সব কিছু কিন্তু এই কমপ্লায়েন্সের মধ্যেই আসলে পড়ে। তো মজুরি আমরা ন্যূনতম যে মজুরি আমরা ঠিক করেই করা হয়েছে, তো সেটি শ্রমিকরা কিন্তু এর আগে আমরা দেখেছি গার্মেন্টস কারখানাগুলোতে আন্দোলন হয়েছে যে তারা তাদের বাসযোগ্য মানে যে খুবই আসলে সংকটপূর্ণ জীবনযাত্রার মান বেড়েছে। আমি আপনাকে সাম্প্রতিক সময়ের একটি উদাহরণ দিই, সেটি হচ্ছে যে আপনার মিনিমাম ওয়েজেস এবং আরেকটি কনসেপ্ট হচ্ছে লিভিং ওয়েজেস। অর্থাৎ আপনি চাকরি করে যা আর্ন করেন সেটাতে আপনার পরিবারের, আপনার এই সময়ের আপনার সব খরচ নির্বাহ করার সাথেই বেতনটি সামঞ্জস্যপূর্ণ কিনা। লিভিং ওয়েজেসের একটা কনসেপ্ট আছে, ধরা যাক যেমন আপনি এখানে চাকরি করেন, ধরে নেওয়া হয় যে আপনার স্ত্রী আছে, কমপক্ষে 2জন সন্তান আছে এবং আপনার বৃদ্ধ বাবা মা আছে, অর্থাৎ আপনি পরিবারের 6 সদস্যের জন্য আপনি আর্ন করেন। এবং লিভিং ওয়েজেসের ক্ষেত্রে সেই মাপকাঠিটা ধরা হয়। ইভেন আমাদের
ফরাসুদ্দিন কমিশন যে যখন সরকারি কর্মচারীদের বেতন পুনর্নির্ধারণ করলো এবং অনেক বাড়িয়ে দিল, তখনও এটা কিন্তু একটা কনসিডারেশন ছিল, হ্যাঁ, যে এত বেতন কেন বাড়ানো হচ্ছে। কিন্তু রিসেন্ট একটা গবেষণার ফাইন্ডিংস হচ্ছে যে বাংলাদেশ এবং শ্রীলঙ্কাতে যে মিনিমাম ওয়েজেস দেওয়া হচ্ছে সেটা লিভিং ওয়েজেসের 1/5, 5/1 এখন যখন কোনো দেশের মিনিমাম ওয়েজেস লিভিং ওয়েজেসের সাথে অ্যাডজাস্টেবল না হয়, সেখানে সোশ্যাল আনরেস্ট দেখা দেয়। হ্যাঁ, আপনি যেটা সাম্প্রতিক সময় দেখছেন। এবং আমি আপনাকে একটা উদাহরণ দিই, যেমন ধরেন বিশ্বব্যাংক ঢাকা শহরের দারিদ্র্য সীমা নির্ণয় করেছে, যে একজন লোক ঢাকা শহরে থাকতে হলে তার কত টাকা হলে সে মোটামুটি চলতে পারে, অর্থাৎ দারিদ্র্য সীমার একটা লাইন তারা ঠিক করেছে, এটা হচ্ছে 7,418 টাকা। আর আমি একজন গার্মেন্টস শ্রমিককে বেতন দিচ্ছি 5,300 টাকা স্টার্টিং ইয়েতে আর কি, হ্যাঁ। এবং গার্মেন্টসে আপনার 10,000 টাকার উপরে বেতন পায় 3% শ্রমিক, আপনি চিন্তা করেন আর কি, হ্যাঁ। তো তাহলে এখানে এই আনরেস্টটা আমরা আসলে করি কি? কিন্তু এখানে একটা বিষয় যে সেটা এটিও তো ঠিক যে তাদের মজুরির কিন্তু তো বাড়ানো হয়েছে প্রায় 100%, তাদের কয়েক দফায় কিন্তু তাদের বাড়ানো হয়েছে। হ্যাঁ, কিন্তু একবারে কিন্তু আবার আরেকটি কথা বলা হয় যে মালিকদের পক্ষ থেকে, যে আমাদের শ্রমিকের যেই কর্মদক্ষতা, হ্যাঁ, সে অনুযায়ী আসলে তাদের বেতন এর চেয়ে বেশি দেওয়াটা তাদের জন্য বিষয়টাকে আসলে কম্প্রিহেন্সিভলি এটাকে অ্যাড্রেস করতে হবে। এটি এমন না যে শ্রমিক আন্দোলন করলো, আমি পুলিশ দিয়ে পিটিয়ে তাকে আবার করলাম, টার্মিনেট করে দিলাম, এগুলো সাময়িক সমাধান হয়, কিন্তু লং টার্ম সমাধান হয় না। আপনি যদি মনে করেন যে তার দক্ষতা নাই, দক্ষতা বৃদ্ধির প্রোগ্রাম নিতে হবে, গভর্নমেন্টকে সেটা করতে হবে। গভর্নমেন্ট সেটা করছে, সেটা করছে, গভর্নমেন্ট ট্রেনিং এর ব্যবস্থা করছে, দক্ষতার ব্যবস্থা করছে। আর এই যে মিনিমাম ওয়েজে ডক্টর মুর্শেদ যেটা বললেন, আসলে 5,300 কিন্তু একটা হেল্পারের বেতন। 6 মাস পরে কিন্তু সে 5,300 টাকা পাচ্ছে না, তারপরে কিন্তু সে একটা গ্রেডে চলে যাচ্ছে এবং তার বেতন কোনো ক্রমেই আপনার মানে ওভারটাইম সহ 9,000-এর নিচে নাই। আপনি খেয়াল করে দেখবেন, এটা কিন্তু এটা বাস্তবতা। যে গার্মেন্টস সেক্টরে অন্যান্য সেক্টরে কিন্তু 5,300 না, এক একটা এক এক রকম, সব জায়গায় কিন্তু এক না। আমরা 38টা সেক্টরে আমাদের মিনিমাম ওয়েজ ডিক্লেয়ার করেছে সরকার, এবং এই 38টা সেক্টরের মানে অনুযায়ী মানে কাজের গুরুত্ব বিবেচনায় আমরা এটা নির্ধারণ করেছি, এবং সকল পক্ষের সঙ্গে আলোচনা ক্রমে কিন্তু শ্রমিক, মালিক, শ্রমিক নেতৃবৃন্দ, ইভেন আইএলওকে আমরা এখানে করেছি, ইনকর্পোরেট করেছি যাতে হয়। আর লিভিং ওয়েজ যে লিভিং ওয়েজ যেটা বলেছেন, এটা আসলে হ্যাঁ, আমাদের ইকোনমি এখন পর্যন্ত সেই পর্যায়ে যায়নি। তবে আমরা যদি পারচেজ পাওয়ার প্যারিটির কথা বলি, আমাদের এই 5,300 টাকা আমি কতটুকু ক্রয় করতে পারি, সেটা যদি বিবেচনা করি, আপনি এই টাকা দিয়ে সিঙ্গাপুর চলতে পারবেন না, কারণ আপনারা বুঝতে পেরেছেন আমাদের কিন্তু লিভিং ওয়েজের বিষয়টি আসলে আপেক্ষিক, অবশ্যই এক এক অর্থনীতির ক্ষেত্রে এক এক রকম। তো আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আসলে আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি আজকে। দর্শক, শুনছিলেন আমাদের আলোচনা, আজ এখানেই শেষ করছি। আর আমাদের এই অনুষ্ঠান পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com এই ঠিকানায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।